হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছে। এখানে কোনো আইডলকে ছোট করে দেখানো হচ্ছে না। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো না লাগে প্লিজ স্কিপ দ্য ভিডিও। ধন্যবাদ। চলো গল্পটি শুরু করা যাক। জাঙ্কুক তেকে পেছন থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তের কোমর পর্যন্ত লম্বা চুল, যেটা কিনা এখন ঘাড়ের এক সাইডে পড়ে আছে। তের দুধে আলতা গায়ের রং, ফর্সা পিঠ আর বাঁকানো কোমর, এসব যেন জাঙ্কুককে পাগল করে দিচ্ছে। জাঙ্কুক নিজের চোখকে সরাতে পারছে না, না চাইতেও বারবার তের পিঠের দিকে জাঙ্কুকের নজর যাচ্ছে। জাঙ্কুক ভুলেই গেছে যে তে গুলিবিদ্ধ। জাঙ্কুক হাঁ করে তেকে দেখছে। তখন তে জাঙ্কুকের দিকে ঘুরে বলে, দেখা শেষ হলে এবার এসে আমার ট্রিটমেন্ট করো। তের কথায় জাঙ্কুকের ধ্যান ভাঙে। জাঙ্কুক তাড়াতাড়ি অন্যদিকে ঘুরে তেকে উদ্দেশ্য করে বলে, তে আর ইউ শিওর যে আমি তোমার ব্যান্ডেজটা করব? কারণ দেখো, আমি নিজেকে কেন জানি কন্ট্রোল করতে পারছি না তোমাকে এভাবে দেখে। আর তুমি চাইছো আমি তোমার ট্রিটমেন্ট করি? মিস্টার জিওন, নিজেকে কন্ট্রোল করতে শিখুন। আর আপনি যদি আমার ট্রিটমেন্ট না করেন তাহলে সমস্যা নেই, আমি অন্য কাউকে ডেকে নিচ্ছি। আপনি কি চান যে অন্য কেউ এসে আমাকে এভাবে দেখুক? তের কথায় জাঙ্কুক তৎক্ষণাৎ বলে ওঠে, থাক, দরকার নেই, আমি করে দিচ্ছি। জাঙ্কুক আস্তে আস্তে তের দিকে এগিয়ে যায়। জাঙ্কুক চায়নি যে তেকে কেউ এমনভাবে দেখুক। তেকে সে শুধু এইভাবে দেখবে, আর কেউ না। তাই জাঙ্কুক এবার তের কাছে এগিয়ে যায়। তের পিঠের দিকে তাকায়, যেখান থেকে কিনা এখনো রক্ত ঝরছে। জাঙ্কুকের হাত কাঁপছে। ও কিভাবে তের ট্রিটমেন্ট করবে? জাঙ্কুক, তুমি নিজেকে সামলাও, আমার কিছু হবে না। জাঙ্কুক অনেক কষ্টে নিজেকে সামলায় আর তের পিঠ থেকে গুলিটা বের করে। এতে তের প্রচুর ব্যথা হয়। তে ঘামতে শুরু করে, কিন্তু তে মুখ দিয়ে একটা টু শব্দ বের হয় না। চুপচাপ জাঙ্কুককে তার কাজ করতে দেয় আর সে নিজে রোবটের মতো বসে থাকে। জাঙ্কুক তের ড্রেসিং করিয়ে দিয়ে এবার তেকে বলে, আমার হয়ে গেছে, তুমি চাইলে এখন ড্রেসটা পরে নিতে পারো। এখন যদি আমি ড্রেসটা পরে নিই তাহলে যদি আমি ক্ষত জায়গায় ব্যথা পাই, আমি এখন ড্রেস পরবো না, এভাবেই থাকবো। কিন্তু কোনো কিন্তু না, আমি এভাবেই থাকবো। তোমার কি কন্ট্রোল করতে সমস্যা হচ্ছে? তুমি ভুলে যাও না, তুমি একটা ছেলেকে কথা বলছো আর আমি একজন পুরুষ মানুষ। তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। পরবর্তীতে যা হবে তার জন্য তুমি আমাকে দোষারোপ করতে পারবে না। তোমাকে দোষারোপ কে করছে? তুমি যদি পারো তাহলে কিছু করে দেখাও। তাহলে তুমি কি চাইছো যে আমি কিছু করি? কি করবে তুমি? কি করার কথা বলছো? তুমি কিছুই করতে পারবে না। কি হয়েছে? তুমি তোতলাচ্ছ কেন? মাফিয়া কুইন ভয় পেয়ে গেল নাকি? তবে তোমার কোনো ধারণাই নেই আমি কি করতে পারি আর না পারি। ট্রাই করতে চাও? নো ওয়ে, অসভ্য ছেলে একটা। আমি অসভ্য? উস্কানিটা আগে কে দিয়েছিল? আমার ভুল হয়েছে। গুড, এখন গিয়ে ড্রেসটা পরে নাও। তুমি পরিয়ে দাও। তুমি শিওর যে ড্রেসটা আমি পরিয়ে দেব? হ্যাঁ। আচ্ছা, অ্যাজ ইউর উইশ। জাঙ্কুক ধীর পায়ে তের দিকে এগিয়ে আসে। জাঙ্কুক এবার তের অনেকটা কাছাকাছি এসে দাঁড়ায়। এতে তের হার্টবিট ফাস্ট হয়ে যায়। জাঙ্কুক বিছানা থেকে তের শার্টটা হাতে তুলে নেয় আর তের গায়ে জড়াতে শুরু করে। কি হয়েছে তে? তোমাকে দেখে নার্ভাস মনে হচ্ছে। আর তার চেয়ে বড় কথা, তোমার গাল তো লাল হয়ে গেছে। মেয়ে, তুমি আগুন নিয়ে খেলছো আর আগুনের কাছে কিন্তু মোমরা সবসময় গলেই যায়। আর তুমি তো মোমের মতোই একদম নরম, যে কারণে আমার আগুনের তাপে এভাবে তুমি গলে যাচ্ছ। ফালতু কথা বাদ দিয়ে নিজের কাজ করো। তের ভীষণ লজ্জা করছে, কিন্তু তে তো মাফিয়া কুইন। সে কি আর জাঙ্কুকের সামনে ধরা পড়বে না ধরা দিতে চাইবে? তাই তে কথাটা সম্পূর্ণভাবে এড়িয়ে গেল। নাও, হয়ে গেছে, এখন তোমার বাইরে যেতে হবে না, তুমি একটু রেস্ট নিয়ে নাও। রেস্ট আমি পরেও নিতে পারবো জাঙ্কুক। আগে আমার উনিয়ং আর জেহকে সিগন্যাল পাঠাতে হবে। যা মন চায় করো, আমি আর তোমাকে কিছুই বলবো না। এ বলে জাঙ্কুক দরজা খুলে রুম থেকে বেরিয়ে আসে। তেও জাঙ্কুকের পিছু পিছু আসে। সবাই হাঁ করে ওদের দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে বোঝার চেষ্টা করছে। জাঙ্কুক বেশ রেগে আছে, সেটা দেখেই সবাই বুঝতে পারে।
ওকে ইগনোর করো। ওর কথায় কথায় রাগ নাকে ডগায় চলে আসে। আমি যাচ্ছি উনিয়ং আর জেহুককে সিগন্যাল পাঠাতে। এ বলেতে মুখ বাঁকিয়ে পাশের কম্পিউটার রুমে চলে যায়। আর এদিকে জাংকুক রাগে চোখে তের দিকে তাকিয়ে আছে। সে রাগে গজগজ করছে আর তা দেখে বাকিরা মিটমিট করে হাসছে। জাংকুক কাম ডাউন, সারা জীবন তোকে এর সাথেই থাকতে হবে। ওর সাথে থাকতে আমার বয়ে গেছে। সেটা সময় বলে দেবে। কেন রে ভাইয়া, এতদিন তো তেয়াপুর আগে পিছে ঘুরঘুর করেছ আর এখন ভাও খাচ্ছ? লিসা, তুই একটু বেশি বকছিস না? ওরা এসব নিয়ে একে অপরকে খোঁচাতে থাকে। অন্যদিকে বেকিয়নের জ্ঞান ফিরে আসে। ও চোখ খুলে বোঝার চেষ্টা করে যে ও কোথায় আছে। ও আশপাশটা ভালো করে দেখে যে জাংকুকরা সবাই একসাথে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে কথা বলছে। অন্যদিকে এটা একটা গোডাউন। বেকিয়নের চোখ বড় বড় হয়ে যায় আশেপাশটা দেখে। এখানে এত পরিমাণে অস্ত্র, গোল্ড আর অ্যান্টিক্স দেখে বেকিয়নের চোখ যেন কোঠা থেকে বেরিয়ে আসবে। বেকিয়ন আস্তে আস্তে ওঠে আর অস্ত্রের দিকে যেতে নিলেই তখন কায়ের নজর পড়ে বেকিয়নের দিকে। ভাই, কথা পরে বলিস, আগে ওকে ধর। হঠাৎ করে কায়ের এমন চিৎকারে সবাই পেছন ঘুরে তাকায় আর দেখে যে বেকিয়ন অস্ত্রের দিকে যাচ্ছে। তা দেখে ইয়োনো আর সুগা দৌড়ে বেকিয়নের কাছে যায় আর বেকিয়নকে আঘাত করতে শুরু করে। আরে থাম থাম, ওকে মেরে ফেলবি নাকি? জাংকুকের কথায় সুগা আর ইয়োনো বেকিয়নকে মারা বন্ধ করে দেয় আর ওর দু বাহু ধরে জাংকুকের সামনে মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। এখন ওর সাথে কি করব বল? ইয়োনো, এখন কিছু করার ঠিক হবে না, কারণ তেহি যে হয়তো ওকে এখানে এনেছে কোনো না কোনো দরকারেই এনেছে। সুগার বাচ্চা, বোনের চামচা, কথা কম বল, ঠিক আছে? আর ওর এখন মৃত্যু অনিবার্য। এই বলে জাংকুক নিজের হাত থাকা গানটা বেকিয়নের দিকে তাক করে। ঠিক সেই সময় তে কম্পিউটার রুম থেকে বেরিয়ে আসে। এখানে এসব হচ্ছে কি? সবাই সাথে সাথে তেকে দেখে একটু স্বাভাবিক হয়ে যায়। জিমিন তের কাছে গিয়ে সবটা খুলে বলে। জাংকুক, ডোন্ট কিল হিম, আই নিড হিম। হোয়াট? ওকে তোমার কিছু প্রয়োজন? ওকে আমার না, অন্য কারো প্রয়োজন। ওর হিসাব তুমি বা আমি করবো না, অন্য কেউ করবে। কে সে? সেটা পরে দেখে নিও। এই বলে তে বেডরুমের দিকে এগিয়ে যায় আর ফার্স্ট এড বক্স নিয়ে আবার বেকিয়নের সামনে আসে। তা দেখে সবাই হতবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে। তে করতে কি চাইছে। তখন তে একটা ইঞ্জেকশন বের করে। ইঞ্জেকশনটা কি শেষ কেউই বুঝতে পারছে না। জাংকুক তেকে জিজ্ঞেস করে, এটা কিসের ইনজেকশন? ও কাম অন, তুমি এখনো বুঝতে পারছো না? আমি ওকে অ্যানেস্থেসিয়া দিচ্ছি। ও জেগে তো থাকবে, হুঁশে থাকবে, কিন্তু ওর শরীর ওর কন্ট্রোলে থাকবে না। মানেতে ও কি? ইয়েস, এক্স্যাক্টলি। ওর পুরো শরীর আমি অবশ করে রাখবো। ও সবটা দেখবে, সবটা শুনবে, সবটা বুঝতেও পারবে, কিন্তু ও ওর শরীর নাড়াতে পারবে না। ও কিচ্ছু করতে পারবে না, অসহায়ের মতো শুধু সবটা দেখতে পারবে। তারপর তুই ওর সাথে কি করবি? আমি কিছুই করব না। ওকে যার হাতে তুলে দেওয়ার তার হাতেই তুলে দেব, বাকিটা ও সামনে নেবে। তের কথায় সবাই অবাক হলেও আর কিছু বলার সাহস পায় না। তখনই কম্পিউটার রুম থেকে একটা আওয়াজ ভেসে আসে। তা শুনে তে দৌড়ে কম্পিউটার রুমে যায় আর তের পিছু পিছু বাকিরাও। কি হয়েছে তে? আমাদের লোকেরা এখানে এসে গেছে। তারপর ওরা পুরোটা সময় বাইরে কি হচ্ছে সম্পূর্ণটা স্ক্রিনে দেখতে পায়। বিভিন্ন ক্যামেরায় বিভিন্ন স্ক্রিনে দেখা যাচ্ছে যে কিভাবে দোতরফা গুলি ছড়াছড়ি হচ্ছে, কিভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে এই মরণ খেলা চলছে। তে শুধু চুপচাপ দেখছে। এরকম করতে করতে টানা 1 ঘন্টা এরকম ফাইট চলে দুই পক্ষের মধ্যে। এক পর্যায়ে বেকিয়নের লোকেরা আর নিতে না পেরে তারা সেখান থেকে পালিয়ে যায় আর তের লোকেরা অবশেষে পুরো ভার্সিটিটা নিজের কন্ট্রোলে নিয়ে আসে। ফাইনালি আমরা এখন বিপদমুক্ত। ঠিক বলেছিস। কিছুক্ষণ পর উনিয়ং আর জেহক আন্ডারগ্রাউন্ডে আসে। এসে সবাইকে দেখে অবাক হয়, কিন্তু তার চেয়ে বেশি অবাক হয় তের অবস্থা দেখে। তে গুলিবিদ্ধ হয়েছে আর কোনো রকমের ফার্স্ট এড করে এখনো টান টান হয়ে বসে আছে। জেহক দৌড়ে তের কাছে যায়।
তে ঠিক আছিস? আগে বলিসনি কেন? তোর গুলি লেগেছে, তাহলে আমরা সবটা আরো তাড়াতাড়ি মেটানোর চেষ্টা করতাম। যাই হোক, আমি ঠিক আছি। তুমি মোটেও ঠিক নেই আপু, আর বেশি কথা বলো না। উনিয়নের এমন কথায় তে একদম চুপ হয়ে যায়। তা দেখে সবাই অবাক হয়, কিন্তু জেহপার জিমিন ছাড়া। উনিয়ং এবার তের কাছে এগিয়ে এসে বলে, সবকিছু বাদ, তুমি এখন মেনশনে যাবে, আর বাকিটা আমি আর জেহব সামলে নেব। তুমি এখন মেনশনে গিয়ে জংশুকের কাছ থেকে ট্রিটমেন্ট নেবে। আমি ঠিক আছি। তুমি ঠিক আছো না আছো সেটা আমি জানতে চাইনি, আমি জাস্ট বলেছি যে তুমি এখন ট্রিটমেন্ট নেবে, দ্যাটস ইট। তে আর কোনো কথা বাড়ায় না, শান্তভাবে মাথা নাড়ায়, কারণ তে জানে এখন ও যত কিছুই বলুক উনিয়ং ওর কোনো কথাই শুনবে না, বরঞ্চ ওর মাথা খাবে। তাই তে চুপচাপ বিষয়টা রাজি হয়ে যায়। অন্ধকার কাটিয়ে ভোরের আলো ফুটেছে। সে আলোতে ভার্সিটি এখন স্পষ্ট দেখা যাচ্ছে। ভার্সিটিটা দেখে কেউ বুঝতে পারবে না যে গত রাতে এখানে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। এখানে একটা লাশ বা মারামারি বা একটা রক্তের ফোঁটার ছিটে ফোঁটাও নেই। জাঙ্কু কাটতে লোকেরা সবটা এত নিখুঁতভাবে পরিষ্কার করেছে, এখানে যে কিছু হয়েছে কেউ সেটা বুঝতেই পারবে না। ফাইনালি সবটা মিটে গেছে। কোনো কিছুই মিটেনি, বরঞ্চ ভয়ঙ্কর কিছু হতে চলেছে। মানেটা আমিও তোমাদেরকে এখন বলতে পারবো না, কিন্তু আমি এতটুকুই জানি যে এটা এখানেই শেষ নয়, আরো ভয়ঙ্কর কিছু হবে। তোমরা সবাই সাবধানে থেকো, আর হ্যাঁ, সতর্কতার সাথে কাজ করো। দেখো, অনেক কথা হয়েছে, চলো মেনশনে ফিরে চলো। জিমিন, তুই আমার সাথে যাচ্ছিস না। মানেটা হলো তুই এখন কুইন মেনশনে ফিরছিস না। তোকে আমি উদংয়ের সাথে একটা জায়গায় পাঠাবো, তুই কিছুদিন সেখানেই থাকবি। কিন্তু কেন? এত কথার উত্তর আমি তোকে দিতে পারবো না, যা বলছি তাই কর। আমি যা করছি তো সেফটির জন্যই করছি। ওদাং তারপর তের কথা মতো জিমিনকে কোথাও একটা নিয়ে যায়। তখন তে পিছন ঘুরে সবাইকে দেখে, আর সুগা তের দিকে গিয়ে এসে বলে, তে তুই জিমিনকে কোথায় পাঠিয়েছিস? সবার থেকে একটু দূরে আর একটা সেফ জায়গায়। এটা করা কি জরুরি ছিল? খুবই জরুরি ছিল। তের কথায় সুগার কিছুই বলে না। তখন জাঙ্কুক বলে, আচ্ছা, অনেক কথা হয়েছে, এবার আমাদের যার যার মেনশনে ফিরে রেস্ট নেওয়া দরকার। আচ্ছা ইউনো, তুই একটু কষ্ট করে আয়ুর অ্যাপার্টমেন্টে পৌঁছে দিয়ে আয়। ওকে বস। জাঙ্কুকের কথায় কেউ কোনো প্রতিউত্তর করে না, কারণ ও চাইলে কাই বা সুগাকে আয়ুকে পৌঁছে দিয়ে আসতে যেতে বলতে পারত, কিন্তু ওরা জানে জাঙ্কুকও চাইছে যে আয়ু সবটা বলে ইউনোর সাথে একটা সুন্দর নতুন জীবনযাপন শুরু করুক। তাই জাঙ্কুক যে আয়ুকে ইউনোর সাথে পাঠাচ্ছে এটা সবাই বুঝতে পারে, তাই সবাই চুপ করে যায়। আর হ্যাঁ, কাই আর সুগা, তোরা লিসাকে নিয়ে আমাদের জিয়ন মেনশনে চলে যা। আমার একটা কাজ আছে, আমি একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। এই বলে কাই, সুগা আর লিসা সেখান থেকে চলে যায়। এবার জাঙ্কুকদের দিকে তাকিয়ে বলে, এখন নেক্সট প্ল্যান কি? নেক্সট কোনো প্ল্যান নেই, আমার লোকেরা সেহুনকে খুঁজছে, ওকে খুঁজে পেলেই পরবর্তীতে আমরা পদক্ষেপ নেব। ঠিক আছে, আমাকে জানিও। যাও, তুমি না বললে তোমার কি কাজ আছে? জাঙ্কুক মাথা নাড়িয়ে চলে যেতে উদ্যত হয়। যে না জাঙ্কুক পেছন ঘুরে, তখনই কেউ পেছন থেকে জাঙ্কুককে আঘাত করে আর জাঙ্কুক অজ্ঞান হয়ে যায়। সরি জাঙ্কুক, আমার এখন এটা করা প্রয়োজন ছিল। এই বলেই তে জাঙ্কুককে নিয়ে নিজের গাড়িতে বসিয়ে দেয় আর গার্ডেদেরকে বলে যে ওকে সুরক্ষিতভাবে যেন কুইন মেনশনে নিয়ে যাওয়া হয়। কিন্তু তে যখন জাঙ্কুকের গাড়িতে বসতেই যাবে, তখন তেকেও কেউ পেছন থেকে আঘাত করে, যার কারণে তেও জ্ঞান হারিয়ে ফেলে। তে আস্তে আস্তে চোখ খুলে তাকায়, বোঝার চেষ্টা করে ও আসলে কোথায় আছে। তে তখন লক্ষ্য করে যে ও কুইন ম্যানশনে ওর নিজের রুমে আছে। তা দেখে তে তাড়াতাড়ি করে উঠে বসে। কি ব্যথা করছে! আমি এখানে কেন? আমি তো ওইখানে জাঙ্কুককে অজ্ঞান করার পরে জাঙ্কুকের গাড়িতে বসতে গেছিলাম, আমাকে কে অ্যাটাক করলো?
তে তাড়াতাড়ি করে নিজের রুম থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে জেহবকে দেখতে পায়। যে হোক, আমার আসলে কি হয়েছে বলতো? আমি অজ্ঞান হলাম কি করে? আসলে তুই যখন জাঙ্কুককে অজ্ঞান করে তোর গাড়িতে তুলে দিয়ে জাঙ্কুকের গাড়িতে বসতে যাচ্ছিলি, তখন জাঙ্কুকই তোকে পেছন দিক থেকে অ্যাটাক করে দেয়। জাঙ্কুক ভালোই বুঝতে পারছিল যে তুই কিছু একটা প্ল্যান করছিস, তাই জাঙ্কুক আগে থেকে প্রস্তুত ছিল, যে কারণে তোর আঘাতে জাঙ্কুক জ্ঞান হারায়নি। উল্টো ও তোকে অজ্ঞান করে দিয়ে তোকে ওর গাড়িতে না বসতে দিয়ে তোর গাড়িতে বসিয়ে ও নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আমরা আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারিনি। ও এখন কোথায়? ওর লাইফ রিস্ক আছে, ড্যামেট। আমার এখন ওকে বাঁচাতে হবে, তা না হলে কি হবে আমি নিজেও বুঝতে পারছি না। আমি এজন্য ওকে সেভ করার জন্যই আমার এখানে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তার আগে এসব ঘটে গেল। টেনশন করিস না, অনিয়ং আর এসকে গেছে ওর পিছনে। তে মাথা নাড়ায় আর আস্তে আস্তে হেঁটে লিভিং রুমে এসে বসে। তের সাথে জেহপও এসে বসে। তে এখন তোর শরীর ঠিক আছে? বেটার ফিল করছি। এই বলে তে সোফাতে বসে নিজের মাথাটা সোফাতে এলিয়ে দেয়। জেহব তের দিকে তাকায়, কিন্তু কিছুই বলে না। পরবর্তীতে ও সোফাতে বসে টিভির রিমোট হাতে নিয়ে নেয় আর লিভিং রুমে থাকা টিভিটা চালু করে দেয়। তখনই ব্রেকিং নিউজ সামনে উঠে আসে। ব্রেকিং নিউজ, গতকাল রাতে স্টারলাইট কোম্পানির একটি প্লেন লন্ডন থেকে কোরিয়ার জন্য রওনা দেয়, আর মাঝপথেই প্লেনটি ক্র্যাশ করে, যার ফলস্বরূপ 125 জন লোক নিহত হয়। তাদের মধ্যে কিছু নামকরা ব্যক্তি ছিল, আর তাদের মধ্যে সর্বপ্রথম ছিল হচ্ছে স্বনামধন্য শিল্পপতি মিস্টার RM আর তার ওয়াইফ জিন। গোপন সূত্রে জানা গেছে যে তারাও ওই ফ্লাইটে উপস্থিত ছিল, কিন্তু দুর্ঘটনায় তাদেরও কোনো খবর পাওয়া যায়নি। আর আমরা জানতে পেরেছি যে সেই প্লেনে থাকা সমস্ত যাত্রীরাই দুর্ঘটনায় মারা গেছে। নিউজটা শুনে জেহব হতভম্বের মতো টিভির দিকে তাকিয়ে আছে। তের কানে কথাটা পৌঁছতে না পৌঁছতে তে অবাক হয়ে যায়। তে সাথে সাথে মাথা সোজা করে টিভির দিকে তাকিয়ে আছে। তের বিশ্বাস হচ্ছে না যে তার বাবাই আর মামুনির সাথে এমন কিছু হয়ে গেছে। তে হাঁ করে টিভির দিকে তাকিয়ে আছে। ব্রেকিং নিউজ বারবার রিপিট হচ্ছে, আর বারবার করে RM আর জিনের ছবি ভেসে আসছে। এটা দেখে তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তে পাথরের মূর্তির ন্যায় জমে বসে আছে। তে 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 তুই ঠিক আছিস? দেখ, এই নিউজটা ফেক নিউজ। হয়তো এমন কিছু হয়নি, কারণ তুই তো ওনাদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছিলি। তাহলে এমন কিছু হতে যাবে কিসের জন্য? দেখ, ওনারা ঠিক আছে। যে হোক, আমার কেন মনে হচ্ছে যে নিউজটা সত্যি, কারণ আমি তো মামুনি আর বাবাকে লন্ডনে পাঠিয়েছিলাম লিলির কাছে। দেখ, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই এক কাজ কর, তুই আগে লিলিকে ফোন করে বিষয়টা জিজ্ঞেস কর। তে সাথে সাথে লিলিকে ফোন করে, বারবার করে লিলিকে ফোন করে যাচ্ছে, কিন্তু লিলির ফোন সুইচ অফ। এটা দেখে তে এবার হতাশ হয় আর প্রচুর পরিমাণের ভেঙে পড়ে। তে তুই শান্ত হ, দেখ কিছু হয়নি। আগে আমরা ওখানে গিয়ে সঠিকভাবে যাচাই বাছাই করি ওনারা আসলে ওই ফ্লাইটে উঠেছে কিনা। হয়তো এমনও হতে পারে যে এটা একটা ভুয়া রিপোর্ট। তে সাথে সাথে মাথা নাড়ায় আর দৌড়ে মেনশন থেকে বেরিয়ে যায়। যে হব তের পিছু পিছু দৌড় লাগায়। তে আর যে হোপ স্টারলাইট এয়ারলাইন কোম্পানিতে বসে আছে। ওরা এখন হেড অফিসে বসে অপেক্ষা করছে প্যাসেঞ্জার লিস্টের জন্য, কারণ ওরা যাচাই করে শিওর হতে যায়। আর তেকে দেখে সবাই ভয় পেয়ে আছে। ওরা যত সম্ভব চেষ্টা করছে তের মন মতো যাতে খবরটা দিতে পারে। সবাই জানে যে তে হচ্ছে মাফিয়া কুইন, আর তে এতক্ষণে এসে সেটা সবাইকে বুঝিয়ে দিয়েছে। তে এমন উপস্থিতিতে সব স্টাফ মেম্বাররা, এমনকি কোম্পানির প্রেসিডেন্টও ভয় পেয়ে আছে। ওরা তাড়াতাড়ি করে পুরো বিষয়টা যাচাই বাছাইয়ের কাজে লেগে পড়ে। অবশেষে সেই প্যাসেঞ্জার লিস্টটা এনে তেকে ধরিয়ে দেয়। ম্যাডাম, এই হচ্ছে প্যাসেঞ্জার লিস্ট, আর বাকিটা আমরা চেক করছি যে ওনারা এই ফ্লাইটে উঠেছে কিনা।
আজকের গল্পটা এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। আইনি।